আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। তো শুরুতে দেখেন এই যে অঙ্কটা রয়েছে গড় সংক্রান্ত এই অঙ্কটা যদি আমরা সলিউশন করি তাহলে আমাদের একটা সূত্র জানতে হবে। সূত্রটা কি আমি একটু সূত্রটা লিখে দিচ্ছি। তো তার পূর্বে অঙ্কটা একটু পড়ি। কি বলা হচ্ছে 7, 12, 17, 3, 11, 6, 1, 3 সংখ্যাগুলোর গড় কত? আচ্ছা বলেন তো দেখি এখানে মোট কয়টা সংখ্যা রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মোট 8টা সংখ্যা রয়েছে। তো গড়ের যে সূত্রটা আমরা জানি গড় ইকুয়াল উপরে হচ্ছে রাশির সমষ্টি, মনে রাখতে হবে উপরে হচ্ছে রাশির সমষ্টি আর তার নিচে হবে রাশির সংখ্যা। এটা হচ্ছে গড় নির্ণয়ের সূত্র। রাশির হবে কি সংখ্যা। তো দেখেন ইকুয়াল আমরা রাশির সমষ্টি বলতে কি বুঝি? রাশির সমষ্টি বলতে বুঝি এই যে 7, 12, 17, 3, 11, 6, 1, 3 এই সংখ্যাগুলো যোগ করে উপরে বসাতে হবে। তো আমরা সরাসরি লিখছি 7 যোগ 12 যোগ 17 যোগ 3 যোগ 11 যোগ 6 যোগ 1 যোগ 3। ওকে, রাশির সংখ্যাগুলো মানে সমষ্টিটা আমরা করে ফেললাম। আর রাশির সংখ্যা টোটাল কয়টা আছে? সংখ্যা 8টা। নিচে দিয়ে দিলাম 8। তাহলে নিচে 8 থাকলো, উপরে কত হচ্ছে বলেন তো? 3 আর 1 4, 6 আর 4 10, 11 আর 10 21, 21 আর 3 কত হয়? 24, 24 আর 17 কত? 24 আর 17 হচ্ছে 41, 41 আর 12 কত? 53, 53 আর 7 60 বা 60। তাহলে বলেন দেখি কত হবে? আমরা বলতে পারি 60 ভাগ 8, তার মানে 7 8 56, 7 দিলাম থাকলো 4, 0 5 8 40। আপনারা একটু ভাগ করে দেখলে দেখবেন যে 7.5 হচ্ছে আমাদের সঠিক উত্তর বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। উত্তরটা রয়েছে এই যে দেখেন খ নম্বর যে অপশনটা সেটাতে। এই প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে 100 জন শিক্ষার্থীর গণিতে গড় নম্বর 70, এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় নম্বর কত? তো আমরা যদি এই অঙ্কটা করতে চাই খেয়াল করে দেখেন কিভাবে করতে হবে। সেটা হচ্ছে যেহেতু বলা হচ্ছে 100 জন শিক্ষার্থীর গণিতে গড় নম্বর 70, তাহলে আমরা বলতে পারি 100 জনের গণিতে মানে হচ্ছে নম্বরের সমষ্টি তাহলে কত হবে বলেন তো দেখি? 100 আর 70 যদি আমরা গুণ করি তাহলে হবে 7000। খেয়াল করে দেখেন এই 7000 হচ্ছে 100 জনের নম্বরের সমষ্টি। এটা কিন্তু আসলে আমাদের মোট যে শিক্ষার্থী আছে মোট শিক্ষার্থীদের নম্বরের সমষ্টি। এবার বলা হচ্ছে এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75। আচ্ছা তাহলে ছাত্রীদের নম্বরের সমষ্টি কত? আমরা বলতে পারি ছাত্রীদের নম্বরের সমষ্টি কতজন ছাত্রী? 60 জন। তাহলে 60 গুণন গড় নম্বর 75। তাহলে 60 আর 75 যদি আমরা গুণ করি 5 6 30 0 হাতে 3, 6 7 42, 43 44 45 আর এই শূন্যটা আমরা দিয়ে দিলাম 4500। তাহলে 4500 হচ্ছে ছাত্রীদের নম্বরের সমষ্টি। তাহলে ছাত্রদের নম্বর হচ্ছে 7000 আর ছাত্রীদের নম্বর হচ্ছে 4500। যদি আমরা বিয়োগ করি 0 0 5 4 আর 5 তাহলে 7 মিলাতে 2, 2500 হচ্ছে কার থাকলো? ছাত্রদের নম্বরের সমষ্টি। তো খেয়াল করে দেখেন নম্বরের সমষ্টি যেটা বাকি থাকলো যেহেতু ছাত্রীদের এটা, তাহলে মোট থেকে ছাত্রীদেরটা বাদ দিলে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে ছাত্রদের থাকে। এবার বলা হচ্ছে ছাত্রদের হচ্ছে গড় নম্বর কত? তো ছাত্র কতজন? যদি 60 জন ছাত্রী হয় আর তাহলে টোটাল শিক্ষার্থী যদি 100 জন হয় তাহলে 100 থেকে 60 বাদ দিলে থাকলো 40 জন। তাহলে 40 জন কিন্তু আমাদের ছাত্র। তাহলে সুতরাং আমরা বলতে পারি ছাত্রদের নম্বরের গড় ইকুয়াল ছাত্রদের মোট নম্বর 2500 আর মোট ছাত্র 40। তাহলে 0 0 ক্রস করে দিলাম। তাহলে 250কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে 4 6 24 থাকলো 1 আর 0 কেটে নামালাম। তাহলে 4 2 8 থাকলো কত? 2, দশমিক দিয়ে একটা 0 নিলাম, 4 5 20। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 62.5। এই যে দেখেন গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। তো নিঃসন্দেহে বুঝতে পারছেন কিভাবে আমরা এই অঙ্কগুলো সলিউশন করছি। এবারে 3 নম্বর প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 25, প্রথম দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় 30 হলে তৃতীয় সংখ্যাটি কত? সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তো প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 25 মানে কি? এই দুটো সংখ্যার সমষ্টি কত? এই দুটো সংখ্যার সমষ্টি হচ্ছে 25 2 50। আমরা কিন্তু সমষ্টি বের করে ফেললাম। আর প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় 30 মানে এই তিনটা সংখ্যার সমষ্টি কত? যেহেতু তিনটা সংখ্যা তো সেক্ষেত্রে 3 3 90। এবার বলা হচ্ছে তৃতীয় সংখ্যাটি কত? আচ্ছা বলেন তো দেখি এখানে
প্রথম আর দ্বিতীয় দুটি সংখ্যা ছিল, তাদের সমষ্টি 50, আর এখানে 3 নাম্বার সংখ্যাটা ইনক্লুড হওয়ার পর গড় হয়েছে 90। তাহলে আমরা 90 থেকে যদি 50 বিয়োগ করতে পারি তাহলে 40 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত তৃতীয় সংখ্যাটি। 40 কোথায় রয়েছে? এই যে দেখেন খ নম্বর অপশনে 40 রয়েছে। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। 4 নম্বরটা দেখেন 18 এবং 72-এর গুণোত্তর গড় কোনটি? ওকে, তো এই প্রশ্নটা কিন্তু কিছুটা ক্রিটিক্যাল রয়েছে। গড় কিন্তু কয়েক ধরনের। একটা হচ্ছে গড়কে আমরা গাণিতিক গড় বলে থাকি, যেটার ইংরেজি হচ্ছে এরিথমেটিক মিন, মানে গড় মানেই গাণিতিক গড়। আচ্ছা, আরেক ধরনের গড় হচ্ছে গুণোত্তর গড়, যেটাকে আমরা বলি জিওমেট্রিক মিন। আর একটা হচ্ছে তরঙ্গ গড়, যেটাকে আমরা বলি হারমোনিক মিন। তো এই ধাঁচের প্রশ্নগুলো কিছুটা অ্যাডভান্স টাইপের প্রশ্ন, মানে সচরাচর এই ধাঁচের প্রশ্নগুলো পরীক্ষায় আসে না। বিসিএস এবং পিএসসি এর বিভিন্ন যে ঊর্ধ্বতন পদগুলোর নিয়োগ পরীক্ষা, সেই পরীক্ষাগুলোতে এই ধাঁচের অঙ্কগুলো আসতে দেখা যায়। তবে বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষাতেও কিন্তু এই গুণোত্তর গড়ের প্রশ্নগুলো চলে আসতেছে। তো খেয়াল করে দেখেন গুণোত্তর গড় আমরা কিভাবে বের করি। গুণোত্তর গড় বের করার নিয়ম হচ্ছে জিওমেট্রিক মিন ইকুয়াল আমরা হচ্ছে রুট ওভার দিয়ে এই সংখ্যা দুটো গুণ করে দিব। তাহলে 18 × 72। তাহলে আলাদা জায়গায় যদি আমরা 18 আর 72 গুণ করে যদি আমরা রুট করি তাহলে যা হবে সেটাই আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা 18 আর 72 গুণ করছি। 18 2 × 36, এক ঘর ক্রস, 7 8 56, 6 হাতে কত 5, 7 1 7 আর 5 12। তাহলে কত হচ্ছে 6, 6 আর 3 9, 2 1, 1296। তাহলে 1296কে যদি আমরা বর্গমূল করি তাহলে টান দিলাম এক জোড়া, তাহলে 3 3 9 থাকলো 3, 96 কেটে নামালাম এখানে, 3 এর ডাবল 6, এখানে যদি আমরা 6 দেই এখানেও 6 দিব। এই 66কে এখন আমরা 6 দ্বারা গুণ করে দেখব 396 হয় কিনা। 6 6 36 এর 6 হাতে 3, 6 6 36 আর 3 39, তাহলে 396 মিলে যাচ্ছে। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 36। এই যে দেখেন গ নম্বর অপশনটা আমাদের কিন্তু রাইট। কিন্তু এই যে সূত্রটা আমি প্রয়োগ করলাম, এই জিওমেট্রিক মিনের এই সূত্রটা যদি আপনাদের জানা না থাকে তাহলে কিন্তু এই অঙ্কটা করতে পারবেন না। ওকে, তো মনে রাখেন এখানে কিন্তু মনে মনে 2 কল্পনা করতে হবে। বর্গমূল মানে কিন্তু মনে মনে 2। যদি 3টা সংখ্যা হতো তাহলে সংখ্যা 3টা গুণ করে দিয়ে এখানে কিন্তু 3 দিতে হতো, তখন কিন্তু ঘনমূল করতে হতো। যদি 4টা সংখ্যা হতো তখন কিন্তু এখানে 4 দিতে হতো, তখন কিন্তু আসলে লগ প্রয়োগ করে আমাদের অ্যান্সার মেলাতে হতো। কিন্তু এই এত কঠিন অঙ্ক তো আর এমসিকিউ টাইপের পরীক্ষাগুলোতে দেবে না, তাই না? এই জন্য এটা যেহেতু রুট করেই অ্যান্সার হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের দুটো সংখ্যার ক্ষেত্রে গুণোত্তর গড় বা জিওমেট্রিক মিন মানে বের করতে বলতেই পারে। এবার আসেন আমরা এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। পরেরটা দেখেন 5 নম্বর যে অঙ্কটা আছে এটা খেলা সংক্রান্ত একটা গড়ের অঙ্ক। বলা হচ্ছে কি একজন বোলার গড়ে 17 রান দিয়ে 7 উইকেট পান, মানে 7টি উইকেট পান। পরবর্তী ইনিংসে গড়ে 8 রান দিয়ে 3টি উইকেট পান। তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন? সুন্দর অঙ্ক কিন্তু এটা। আমরা সলিউশন করব। তাহলে আমরা সলিউশনে চলে যাচ্ছি। তো দেখেন একজন বোলার গড়ে 17 রান দিয়ে 7টি উইকেট পান। তাহলে মোট কত রান দিয়েছেন বলেন তো দেখি। তিনি মোট রান দিয়েছেন আমরা বলতে পারি 17 × 7। তাহলে 7 7 49 এর 9 হাতে 4, 7 1 7 আর 4 11, 119 রান দিয়েছেন। কতটা উইকেট পেয়েছেন? 7টা। আর মোট গড়ে কত রান দিয়েছেন? 7, এই জন্য 17। এই জন্য 17 দ্বারা 7কে গুণ করলাম, ইনি কিন্তু এত রান দিয়েছেন। মোট রান হচ্ছে এত। এবার আসেন পরবর্তী ইনিংসে গড়ে 8 রান দিয়ে 3টি উইকেট পান। তাহলে উইকেট পেয়েছেন কয়টা? উইকেট পেয়েছেন 3টা, আর গড়ে রান দিয়েছেন কত? 8। তাহলে মোট রান কত দিয়েছেন সেই হচ্ছে ম্যাচে? তাহলে 3 8 24 রান দিয়েছেন তিনি কিন্তু ওই ম্যাচে। তাহলে মোট কত রান দিলেন? 9 4 13 3 হাতে কত? 1, 2 রেখে 3 রেখে 4 আর 1 বসাই দিলাম। উনি কিন্তু 143 রান দিয়েছেন মোট। ওকে, আর উইকেট পেয়েছেন 7 আর 3 কয়টা? 10টা। তাহলে 10টি উইকেট পেয়েছেন, রান দিয়েছেন 143। বলা হচ্ছে তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন। তাহলে উইকেট প্রতি গড়ে দিয়েছেন 143কে 10 দ্বারা ভাগ করব, তাহলে কত হবে? মানে 10 দ্বারা ভাগ করলে আমরা একটু সরাসরি ভাগ করেই দেই, আপনাদের অনেকেরই ভাগ প্রক্রিয়ায় সমস্যা থাকতে পারে। তাহলে 10 1 10 থাকলো কত? 4, কাটে নামালাম আমরা 3, তাহলে 4 10 40 থাকলো কত? 3, দশমিক দিয়ে একটা শূন্য দিলাম, 3 10 30 হয়ে গেল। তাহলে মিলে গেল। তাহলে 14.3 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন খ নম্বর অপশনটা কিন্তু আমাদের সঠিক উত্তর। এবার সরি আমি আগেই মুছে দিয়েছি, তো দেখেন ভালো করে একটু দেখে নেন। যদি কোথাও প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে লিখে জানাবেন কিন্তু। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। 6 নম্বরটা দেখেন বলা হচ্ছে কি 40 হতে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তাহলে 40 এর চেয়ে বড় কিন্তু 100 এর চেয়ে ছোট, মধ্যবর্তী মানে
বোঝাচ্ছে নিশ্চয়ই, বুঝতেই পারছেন। বড়টা এবং ছোটটার মৌলিক সংখ্যা বের করতে হবে, বের করার পর গড় বের করতে হবে। তাহলে 40-এর চেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 41, আর 100-র চেয়ে ছোট মৌলিক সংখ্যা। আমরা যদি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো একটু দেখার চেষ্টা করি, আপনাদের অনেকেরই মুখস্থ আছে, তো তারপরেও আমি একবার লিখে দিচ্ছি। 2, 3, 5, 7, এরপরে 11, 13, 17, 19, এরপরে রয়েছে 23, 29, দেখেন এরপরে 31, 37, এরপরে রয়েছে 41, 43, 47, এরপরে রয়েছে 53, 59, 61, 67, 71, 73, 79, এরপরে রয়েছে 83, 89, 97। তাহলে দেখেন মোট কিন্তু 25টা হওয়ার কথা। একটু গুনেন তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25টা এক্স্যাক্টলি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে? 25টি। এই সিরিয়ালটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 40 থেকে বড় আর 100 থেকে ছোট। তাহলে 40 থেকে বড় কে আছে? এই যে 41, আর 100 থেকে ছোট কে আছে? 97। তাহলে লিখে ফেললাম 97। বলা হচ্ছে গড় কত? তাহলে গড় মানে কি 97 আর 41 দুইটা যদি আমরা যোগ করি এবং 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা গড়টা পেয়ে যাব। তাহলে 97 আর 41 দিলাম, ভাগ দিলাম 2, তাহলে কত হচ্ছে? 7 আর 1 8, 9 আর 4 13, তাহলে 138 ভাগ 2, তাহলে 6 দুগুণ 12, থাকলো 1 18, 9 দুগুণ 18, 69 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন খ নম্বর যে অপশনটা রয়েছে সেখানে রয়েছে কিন্তু 69। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। পরেরটা দেখেন, একজন শ্রমিক প্রতিদিন প্রথম 8 ঘন্টা কাজের জন্য ঘন্টায় 10 টাকা এবং পরবর্তী সময়ে ঘন্টায় 15 টাকা করে মজুরি পায়। একটু বানান ভুল রয়েছে। দৈনিক 10 ঘন্টা করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত? তো খেয়াল করে দেখেন, আমরা যদি অঙ্কটা করি তাহলে দেখতে পাবো যে সে কিন্তু দৈনিক 10 ঘন্টা কাজ করে। তো সে প্রথম 8 ঘন্টা কাজ করে, অফিসিয়াল টাইম 10 টাকা করে মজুরি পায়। তাহলে 8 আর 10, তাহলে প্রথম 8 ঘন্টা কাজের জন্য সে 80 টাকা মজুরি পাচ্ছে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় 15 টাকা মজুরি পায়। আর কাজ করে 10 ঘন্টা, তাহলে ওভার টাইম করে সে 8, মানে 10 থেকে যদি 8 বাদ দিই 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টার জন্য সে মজুরি পায় 15 দুগুণ 30 টাকা। তাহলে মোট মজুরি সে কতটুকু পায়? 8 3 11, তার মানে 110 টাকা সে মোট মজুরি পাচ্ছে। আর সে কাজ করতেছে দৈনিক 10 ঘন্টা। তাহলে কি বের করতে বলেছে? ঘন্টা প্রতি গড় মজুরি। তাহলে 110কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে আমরা ঘন্টা প্রতি গড় মজুরি পেয়ে যাব। 0 0 ক্রস, 11কে 1 দ্বারা ভাগ করলে 11ই হবে। তার মানে 11 টাকা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন ক নম্বরটা রাইট। এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি। পরেরটাতে কি বলা হচ্ছে খেয়াল করে দেখেন, পি সংখ্যক সংখ্যার গড় m এবং কিউ সংখ্যক সংখ্যার গড় n হলে সবগুলো সংখ্যার গড় কত? তো এটা করার জন্য আপনারা করবেন কি, যেহেতু সংখ্যা আছে পিটা এবং সংখ্যা আছে কিউটা, তাহলে আমরা তো জানি রাশির সংখ্যা নিচে, তাহলে পি আর কিউ যোগ করে যেটা হবে রাশির সংখ্যা হবে সেটাই। আর যেহেতু সবগুলো সংখ্যার গড় জানতে চাচ্ছে তাহলে পি সংখ্যক সংখ্যার গড় m, তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টি কত? সমষ্টি হচ্ছে পি ইন্টু এম। আর কিউ সংখ্যক সংখ্যার গড় n, তাহলে এদের সমষ্টি কত? সমষ্টি হচ্ছে কিউএন। তাহলে পিএম আর কিউএন যোগ করলে আমাদের সবগুলো সংখ্যার সমষ্টি পাওয়া যাবে। তাহলে পিএম প্লাস কিউএন আমরা যোগ করলাম, যোগ করে আমরা যদি এই পি প্লাস কিউ দ্বারা ভাগ করতে পারি তাহলে সবগুলো সংখ্যার গড় আমরা পেয়ে যাব। এই অঙ্কটা বুঝতে কিন্তু অনেকেরই প্রবলেম হতে পারে। তো দেখি তো অ্যান্সারটা কোথায় রয়েছে। পিএম প্লাস কিউএন ভাগ হচ্ছে পি প্লাস কিউ। এই যে দেখেন গ নম্বর অপশনটা কিন্তু আমাদের রাইট। কিন্তু অনেকের বুঝতে প্রবলেম হবে কেন? যেহেতু এখানে সংখ্যা নেই তাই। তো আমি যদি বলি যে 5টি সংখ্যার গড় হচ্ছে 10, আর বললাম যে এখানে ধরেন এভাবে বললাম যে আর 4টি সংখ্যার গড় হচ্ছে, ধরেন আমি বললাম কত কত বলবো, ধরেন বললাম হচ্ছে 8। আচ্ছা বলেন দেখি তাহলে মোট 4টি আর হচ্ছে 5টি, মোট সংখ্যা কয়টা? 9টা। তাহলে 5 আর 4 আমরা যোগ করে নিচে বসাবো, মোট 9টি সংখ্যা। আর এই 5টি সংখ্যার গড় যদি 10 হয় তাহলে 5টি সংখ্যার সমষ্টি কত? 5 10 50, তাই না? তাহলে 5 আর 10 আমরা গুণ করে দিলাম, 5 10 50 কিন্তু এটা।
আর 4টি সংখ্যার গড় 8, তাহলে এদের সমষ্টি কত? 4 8 32, তাহলে 4 আর 8 আমরা গুণ করে দিলাম, গুণ করে কিন্তু যোগ করব। তার মানে এই জিনিসটাই কিন্তু এখানে ঘটেছে। খেয়াল করে দেখেন, যদি একটু ভালো করে আপনি ডিপলি চিন্তা করেন তাহলে কিন্তু এইবার ব্যাপারটা বুঝতে পারবেন যে কেন এটা এরকম ভাবে হয়েছে। আসলে এভাবে দেয় আপনারা যেন মানে সহজে বের করতে না পারেন, একটু যেন কষ্ট হয়, এই জন্য অঙ্কগুলো কিন্তু একটু প্যাচ দিয়ে দেওয়া হয়। তো এরপর যে একটু বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে দিতে পারেন আর একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর চাকরির গণিত যদি অনলাইনে আমার কাছে ধরে ধরে শিখতে চান একেবারে শূন্য থেকে, তাহলে অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। 9 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। 2 ভাগের 1 ভাগ, 4 ভাগের 3 ভাগ, 6 ভাগের 5 ভাগ, 12 ভাগের 5 ভাগ এর গড় কত? তো গড়ের সূত্র তো একটাই, আমরা জানি কি গড় ইকুয়াল উপরে হচ্ছে রাশির সমষ্টি, আমরা যদি একটু আরেকবার লিখি রাশির সমষ্টি ভাগ হচ্ছে রাশির সংখ্যা, এটা হচ্ছে গড়ের সূত্র। যে কোনো মানে হচ্ছে জায়গায় আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব। তবে পরিসংখ্যানে এটাকে আমরা বলি এক্স বার ইকুয়াল সামেশন এক্স ভাগ হচ্ছে এন। এখানে এক্স বার মানে গড় প্রকাশ পায়, এক্স চলকের, আর সামেশন মানে সমষ্টি অর্থাৎ এক্স চলকের সমষ্টি, আর এন মানে হচ্ছে মোট কতটা সংখ্যা আছে সেটা। তো যাই হোক, পরিসংখ্যান তো আমরা করতেছি না, আমরা সাধারণ গণিত শিখতেছি। তাহলে বলেন তো দেখি রাশির সংখ্যা কয়টা? 1 2 3 4টা, নিচে হবে 4। আর রাশির সমষ্টি মানে এইগুলো যোগ করব আমরা, তাহলে উপরে 1 তার নিচে 2, যোগ উপরে 3 তার নিচে 4, যোগ উপরে 5 তার নিচে 6, যোগ উপরে 5 তার নিচে হচ্ছে 12। এগুলো হচ্ছে আমরা রাশির সমষ্টি হিসেবে এগুলো দিয়ে দিলাম, নিচে 4 দিলাম। তাহলে বলেন তো 2 4 6 12 এর লসাগু কত? তাহলে আমরা বলতে পারি 2 4 6 12 এর লসাগু হচ্ছে 12। তাহলে লসাগু যদি 12 হয়, 6 2 12, 6 1 6, 3 4 12, 3 3 9, নিঃসন্দেহে আপনারা লসাগু করতে জানেন। 6 2 12, 5 2 10, আর 12 দিয়ে 12কে ভাগ করলে 1, 1 দ্বারা 5কে গুণ করলে 5 1 5। তাহলে কত হচ্ছে বলেন তো দেখি? নিচে 4 আর উপরে থাকতেছে হচ্ছে 10 9 19, 19 আর 6 25 আর 5 30। তাহলে উপরে 30, তার নিচে তো 12 যা আছে তাই। তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা এভাবে করি 30 ভাগ 12 গুণন 4 এর নিচে 1 আছে, 1 চলে যাবে উপরে, 4 চলে আসবে নিচে। কেন? কারণ এই ভাগটানটা আমাদের কিন্তু গুণ হয়ে গেলে হরটা লব এবং লবটা হর হয়ে যায়। তাহলে কাটাকাটি করব আমরা, 4 দ্বারা যদি কাটি 2 2 4, 15 2 30, আবার 12কে যদি আমরা 4 দ্বারা কাটি 3 4 12, তার মানে 4 লিখলাম, আর 3 দ্বারা 15কে কাটবো 3 5 15, তাহলে থাকবে উপরে 5 আর তার নিচে 4 2 8। দেখেন তো কোথায় রয়েছে? এই যে 5 ভাগ 8 রয়েছে আমাদের গ নম্বর অপশনে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। 10 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে পিতা ও 2 পুত্রের বর্তমান গড় বয়স 20 বছর। 2 বছর পর 2 পুত্রের গড় বয়স 12 বছর হলে পিতার বর্তমান বয়স কত? সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তো দেখেন খেয়াল করে, পিতা ও 2 পুত্রের বর্তমান গড় বয়স। আচ্ছা, তাহলে বর্তমান গড় বয়স যেহেতু 20 বছর বলা হচ্ছে, তাহলে 2 পুত্র আর পিতা মোট 3 জন, তাহলে 3 জনের বয়সের সমষ্টি কত হবে? 3 20 60 বছর। এটা নিশ্চয়ই বোঝেন, যেহেতু 2 জন পুত্র আছে আর পিতা আছে 1 জন, তাহলে 3 জনের গড় বয়স 20 হলে তাদের সমষ্টি হবে 60। এবার 2 বছর পর 2 পুত্রের গড় বয়স 12 বছর। আচ্ছা, 2 বছর পর যদি 12 হয়, তাহলে বলেন তো 2 বছর আগে 2 পুত্রের গড় বয়স কত ছিল? অবশ্যই হচ্ছে আমাদের 10 2 20 ছিল, তাহলে 20 বছর। এটা হলো 2 বছর পরে বলেছে, কিন্তু আমরা ইচ্ছা করি 2 বছর পূর্বে মানে বর্তমানে চলে গেলাম আর কি। তাহলে 20 বছর যদি হয়, 2 বছর পর না বলে আমরা কিন্তু এখানে 12 থেকে 2 বাদ দিয়েছি, 2 বাদ দিয়ে যেহেতু 2 পুত্র, তাহলে 10 2 20 করেছি। এবার বলা হচ্ছে পিতার বর্তমান বয়স কত? তার মানে 60 থেকে যদি আমরা এই 20 বাদ দিয়ে দিই তাহলে থাকে কিন্তু 40, তাহলে পিতার বর্তমান বয়স 40 বছর। নিঃসন্দেহে বুঝেছেন যে কিভাবে আমরা এমসিকিউ পরীক্ষার জন্য অঙ্কটা সলিউশন করলাম। আর যদি আপনি এটা করতে চান যে আচ্ছা 3 জনের গড় বয়স 20 মানে সমষ্টি 60, আর 2 বছর পর 12 বছর গড় বয়স, তাহলে 12 2 24। আচ্ছা বলেন তো তাহলে 2 বছর পূর্বে কত ছিল? 1 পুত্র থেকে 2 মাইনাস আরেক পুত্র থেকে 2 মাইনাস, তার মানে
ঘুরে ফিরে ওই 20 হয়ে যাচ্ছে, এখানে কিন্তু ভুল হওয়ার চান্স রয়েছে। সেক্ষেত্রে আমরা মনের ভুলে অনেক সময় একবার 2 মাইনাস করে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা 42 চলে আসবে। এই কাজটা কিন্তু কখনো করা যাবে না। বুঝতে হবে যে 2 বছর পর মানে এক পুত্র এর বয়স 2 বছর বেড়েছে, আর এক পুত্রের বয়সও কিন্তু 2 বছর বেড়েছে। এই জন্য কিন্তু 2 আর 2 4 আমাদের টোটালটা থেকে মাইনাস করতে হবে, মানে 12 দুগুণ 24 থেকে মাইনাস করতে হবে। তো এর আগে আমি যেটা করালাম সেটাই কিন্তু আপনারা চাইলে করে ফেলতে পারেন। আমার মনে হয় যে ওভাবে করেই বুদ্ধিমানের কাজ হবে। এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি। 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ। সংখ্যা 3টির গড় কত? আচ্ছা বলেন তো দেখি, এখানে কি বলা হচ্ছে? 3টা ক্রমিক সংখ্যা। 3টা ক্রমিক সংখ্যাকে আমরা 2 ভাবে হিসাব করতে পারি। সেটা কিভাবে দেখেন, আমি এখানে বক্স করে একটা হিসাব করছি, এখানে বক্স করে আর একটা হিসাব করছি। তো খেয়াল করে একটু দেখেন যে 3টা ক্রমিক সংখ্যার প্রথমটাকে যদি আমি x ধরি, পরেরটা x+1, তারপরেরটা x+2, যেহেতু তারা ক্রমিক, মানে একটা যদি 1 হয় পরেরটা 2, তার মানে 1 আর 1 2, তারপরেরটা 1 আর 2 3, তার মানে এটা x এর মান 1 হলে x+1 এর মান 2 হয় আর x+2 এর মান 3 হয়। এবার আসেন এখানে যদি আমরা x মানে হচ্ছে প্রথমে না ধরে মাঝখানে ধরলাম x, তার পূর্বেরটা ধরলাম x-1 এবং x এর পরেরটা ধরলাম x+1। এখন খেয়াল করে দেখেন এই x এর মান যদি ধরেন মনে মনে 7 হয়, তাহলে এটা হবে 6 আর এটা হবে 8। এভাবেও কিন্তু আমরা চাইলে ক্রমিক ধরে ফেলতে পারি। তো আপনারা হয়তো ভাবছেন যে এইভাবে ধরার আসলে যুক্তিকতা কি, আমরা কেন এভাবে চিন্তা করছি, তাই না? মানে এখানকার এই চিন্তাটা আমরা কেন করছি, এর কারণ আমি একটু পরেই আপনাদেরকে ক্লিয়ার করছি। এভাবে করতে গেলে আমাদের কিন্তু টাইম বেশি লাগবে যদি আমরা ডিটেইলস মেথডে করতে চাই, আর এভাবে করতে গেলে ডিটেইলস মেথডে আমাদের সময় কিছুটা কম লাগবে। এই জন্য আমরা হচ্ছে ডিটেইলস মেথডে যদি করি তাহলে এইভাবে করব। আর এই অঙ্কটা যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষা এসেছে, সেক্ষেত্রে আমরা করব কি, আমরা ধরে নিব যেহেতু সংখ্যা 3টা ক্রমিক, আমরা মনে মনে ক্রমিক সংখ্যাগুলো লিখব 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, 8, তারপরে 9। তাহলে সিরিয়াল অনুযায়ী ক্রমিক সংখ্যা আমরা লিখে ফেলেছি। বলা হচ্ছে 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ। আচ্ছা আমরা এই 3টা ক্রমিক সংখ্যা ধরলাম, তাহলে এদের গুণফল মানে 3 দুগুণ 6, 4 6 24, তাদের যোগফল অর্থাৎ 4 3 7, 2 9, তাহলে 9 এর 5 গুণ কি 24? অবশ্যই না, তার মানে এই 3টা হবে না। এবার আসেন আমরা অন্য 3টা নিয়ে হচ্ছে চিন্তা করব। এবার এই 3টা নিয়ে চিন্তা করছি। 3 4 12, 5 12 60, তাহলে এদের গুণফল 60। খেয়াল করে দেখেন এই যে গুণফল। এবার তাদের যোগফল, তাহলে 5 যোগ 4 যোগ 3, 5 4 9 3 12, তাহলে 12 এর 5 গুণ কি 60? খেয়াল করে দেখেন তো, অবশ্যই 12 এর 5 গুণ হচ্ছে 60, তার মানে এই কন্ডিশনটাও মিলে যাচ্ছে। এবার বলা হচ্ছে সংখ্যা 3টির গড় কত? আচ্ছা বলেন তো সংখ্যা 3টা কোনটা? একটা 3, একটা 4, একটা 5, তাহলে এদের গড় কি? 3 4 আর 5 আমরা যোগ করব, ওই যে রাশির সমষ্টি ভাগ হচ্ছে রাশির সংখ্যা, তাহলে কত হয়? 5 4 9 3 12, 12কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি 3 4 12, তাহলে 4 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন ঘ নম্বর অপশনে কিন্তু আমাদের অ্যান্সারটা রয়েছে। এবার আসেন আমরা একটু আগে যেটা আপনাদেরকে বললাম যে আমরা ধরবো যে ধরি প্রথম সংখ্যাটা হচ্ছে x-1, তারপরে একটা x, তারপরে একটা হচ্ছে x+1। এভাবে আমরা হচ্ছে সংখ্যাটাকে ধরে নিলাম। এবার প্রশ্ন মতে আসেন, বলা হচ্ছে ক্রমিক সংখ্যার গুণফল। আচ্ছা গুণফল মানে কি? x ইন্টু x-1 ইন্টু x+1, এদের গুণফল তাদের যোগফলের। আচ্ছা যোগফল কি? এটা যোগ এটা যোগ হচ্ছে এটা। দেখেন আমরা কিন্তু এটা এটা আর এটা যোগ করলাম, যোগফলের কয় গুণ? 5 গুণ। এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা বিল্ড আপ করে ফেললাম। তাহলে বা কি হবে? এখানে x ইন্টু x-1 আর x+1, তাহলে আমরা কি বলতে পারি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বলতে পারি। আর 5 ইন্টু x x x, তাহলে 3x, আর +1 আর -1 কাটা। ওকে, এবার আসেন বা, তাহলে x ইন্টু x হচ্ছে x স্কোয়ার মাইনাস 1 আমরা লিখতে পারি ইকুয়াল 5, তার মানে 3 5 15x, তাহলে এই x আর এই x ক্রস হয়ে যাচ্ছে। তাহলে বা আমরা বলতে পারি x স্কোয়ার ইকুয়াল টু এইদিকে 15 আর এই 1 ওইদিকে গেলে +1 হয়ে যাচ্ছে। তাহলে বা x স্কোয়ার ইকুয়াল টু 15 আর 1 কত? 16। তাহলে বলেন তো দেখি, সুতরাং x ইকুয়াল টু কত হবে? স্কোয়ারটা ওইদিকে গেলে 16কে আমরা রুট করে দিতে পারি, তার মানে 4 হচ্ছে আমাদের x এর ভ্যালু। তাহলে বলেন তো এই যে x, এই x এর ভ্যালু যদি 4 হয় তাহলে x-1 কত আর x+1 কত? নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে x এর ভ্যালু যদি 4 হয়, x থেকে 1 মাইনাস করলে 3 আর x এর সাথে 1 যোগ করলে 5, তাহলে 3 একটা 4 একটা 5 একটা, তাহলে সংখ্যা 3টির গড় কত?
গড় মানে 3 যোগ 4 যোগ 5, আমরা এভাবে লিখবো গড় ইকুয়াল, তাহলে এটা ভাগ 3, তাহলে অ্যান্সার আসবে 4। এই যে দেখেন ঘ নম্বর অপশনটা রাইট। তো ডিটেইলস মেথড আমি বুঝাই দিলাম। তো এইটা যদি আপনি এমসিকিউ টাইপের পরীক্ষায় প্র্যাকটিস করতে যান তাহলে তো অনেকটা সময় লাগবে, তাই না? এই জন্য আপনাকে কিন্তু এভাবেই জিনিসগুলো ক্যালকুলেশন করতে হবে। এটা দেখেন, বলা হচ্ছে একজন ক্রিকেটারের 10 ইনিংসে রানের গড় 44.5, 11তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় 50 হবে। তো এটাও কিন্তু সুন্দর একটা অঙ্ক। তো আমরা 12 নম্বর অঙ্কটা করব। তাহলে 10 ইনিংসে রানের গড় 44.5, তার মানে সমষ্টি কত? তাহলে 10 গুণন 44.5, তার মানে 445। আপনারা 10 দিয়ে গুণ করে দেখেন, মানে শূন্যের কারণে দশমিকটা তুলে দিলাম আর 1 দ্বারা এটাকে গুণ করলে যা আছে তাই হবে, এত, তাই না? এটা কিন্তু 10 ইনিংসে আমাদের মোট রান, আমরা বলতে পারি মোট রান হচ্ছে, গড় যেহেতু এত তাহলে এটাকে এটা দ্বারা গুণ করলে মোট রান হয়ে যাবে। এবার বলা হচ্ছে 11তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় 50 হবে। তাহলে 11তম ইনিংসে রানের গড় যদি 50 হয় তাহলে 11 গুণন 50, তাহলে 5 11 55, তাহলে মোট 550 রান থাকতে হবে, তবেই তো রানের গড় 50 হবে, তাই না? তাহলে 11তম ইনিংসে তাকে রান করতে হবে 550 থেকে 445 বিয়োগ করব, যেটা হবে সেটা বাদ দিলেই 11তম ইনিংসে তার রান সংখ্যা বের হবে। মোটামুটি 10 আছে 5, তার মানে 5 হাতে 1 0, উপরে 5 তার নিচে 4 মানে 1, তার মানে তাকে সেঞ্চুরি করতে হবে, অর্থাৎ 105 রান করতে হবে তাকে 11তম ইনিংসে, করে আবার আউট হতে হবে। আউট যদি না হয়, নট আউট যদি থাকে তাহলে তো আবার মানে হবে না, তাই না? তখন তো গড় আরো 50 না হয়ে বেশি হয়ে যাবে। তো এই জন্য তাকে কিন্তু আউট হতে হবে। তো এই অঙ্কটা করার জন্য আপনাদের ক্রিকেট খেলাও কিছুটা বুঝতে হবে, নচেত কিন্তু আপনারা প্রপার ভাবে এই অঙ্কটা মাথায় নিতে পারবেন না। তাহলে 105 রান করে আউট হলে তবেই তার গড় হবে 50 বা 50। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। তো পরেরটা দেখেন, 10টি সংখ্যার যোগফল 462, প্রথম 4টি সংখ্যার গড় 52 ও শেষ 5টি সংখ্যার গড় 38, পঞ্চম সংখ্যাটি কত? তাহলে এই ধাঁচের অঙ্ক আমরা কিভাবে করি? যেহেতু 10টা সংখ্যার যোগফল আছে 462, এটা যোগফল, তাহলে প্রথম 4টার গড় 52, তাহলে প্রথম 4টার সমষ্টি কত? 4 52 কত হয়? 4 2 8 আর 4 5 20, 208। আর শেষ 5টার গড় 38, তাহলে 5 আর 38 যদি আমরা গুণ করি তাহলে সমষ্টি কত? 5 দ্বারা 38কে গুণ করলে 5 8 40 এর 0 হাতে 4, 3 5 15 আর 4 19, 190। তাহলে এখানে 208, এখানে 190, তাহলে 208 আর 190, মোট রান কত হচ্ছে? 398। তাহলে সে 5টি এবং 4টি, এই মোট 9টি সংখ্যা মিলে 398 পাওয়া গেল। আর 10টা সংখ্যার যোগফল ছিল 462, তাহলে 462 থেকে যদি আমরা 398 বাদ দিয়ে দেই তাহলে যেটা থাকবে সেটাই তো হবে পঞ্চম সংখ্যাটা, তাই না? তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? উপরে 12 তার নিচে 8, তার মানে 4 9 1 10, তাহলে 6 আর 4 4 মিলে গেল 0, তাহলে 64 বা 64 আমাদের সঠিক অ্যান্সার বা সঠিক উত্তর। এবার আসেন আমরা 14 নম্বরে যাচ্ছি। 3টি সংখ্যার গড় 56, যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? অঙ্কটা কিন্তু সহজ মনে হলেও কিছুটা কঠিন আছে, যেহেতু এক লাইনেই বলা হচ্ছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক। তার মানে প্রথম সংখ্যাটা হবে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ কিন্তু তৃতীয় সংখ্যার অর্ধেক, তার মানে 3 নম্বর সংখ্যাটি সবচেয়ে বড় সংখ্যা এখানে, তাই না? তাহলে যেহেতু বলা হচ্ছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে আমরা ধরে নিলাম যে ধরি আমাদের দ্বিতীয় সংখ্যাটা x, তাহলে প্রথম সংখ্যাটা কি হবে? তাহলে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তার মানে হবে 2x। এবার তৃতীয় সংখ্যার অর্ধেক, তার মানে প্রথম সংখ্যাটা তৃতীয় সংখ্যার অর্ধেক, তার মানে এই প্রথম সংখ্যাটা তৃতীয় যে সংখ্যাটা আছে সেটার অর্ধেক হবে। তাহলে অর্ধেক যদি এটা হয় তাহলে এটা অবশ্যই তার দ্বিগুণ, তার মানে 2 2 4x। তাহলে এবার কন্ডিশনগুলো সব মিলে গিয়েছে। এই জায়গাতে কিন্তু বুঝতে সমস্যা হলে আপনারা পুনরায় একটু পিছনে গিয়ে আমার কথাগুলো শোনেন, তাহলে বুঝতে পারবেন। এবার আসেন আমরা প্রশ্নমতে বিল্ড আপ করবো। তাহলে প্রশ্নমতে কি হবে? 3টি সংখ্যার গড় 56, তাহলে গড় 56 মানে সমষ্টি কত? তাহলে 56কে 3 দ্বারা গুণ করলে 3 6 18 8 হাতে কত? 1, তাই না? তাহলে 3 5 15 আর 16 168। তাহলে এবার প্রশ্নমতে হবে আমাদের যে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা যোগ তৃতীয় সংখ্যা ইকুয়াল হচ্ছে 100 কত? 168, 168। এই যে দেখেন, তাহলে 3টে সংখ্যা পেয়ে গিয়েছি, 3টে সংখ্যার যোগফল হচ্ছে 168, গড় 56, 3টি সংখ্যা, তার মানে সমষ্টি 168। তাহলে বা কি করতে পারি? 4 আর 5 আর 2 7, তাহলে 7x ইকুয়াল টু 168।
তাহলে বা এক্স ইকুয়াল টু উপরে 168 তার নিচে 7, তাহলে 7 দুগুণ 14 থাকলো 2 28, 4 সাথে 28, তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম আমরা? এক্স এর ভ্যালু আমরা পেলাম 24। তাহলে 24 যদি এক্স এর ভ্যালু হয়, বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? আচ্ছা বলেন তো সবচেয়ে ছোট সংখ্যাটা কত? এক্সই তো সবচেয়ে ছোট সংখ্যা, তাই না? তাহলে দ্বিতীয় সংখ্যাটাই সবচেয়ে ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 24 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। খেয়াল করে দেখেন অ্যান্সার কিন্তু খ নম্বরেই রয়েছে। এবার আমরা 15 নম্বর অঙ্কতে যাচ্ছি। কি বলা হচ্ছে? এই অঙ্কটা কিন্তু কিছুটা কঠিন রয়েছে, আমি দেখেই বুঝতে পারছি। তো এখানে অঙ্কটা একটু আমি বক্স করে দিলাম, এই অঙ্কটা একটু ভালোভাবে আপনারা খেয়াল করবেন। কি বলা হচ্ছে দেখেন, একজন ছাত্র 240 টাকায় কতগুলো কলম কিনল। সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়ত। সে কতগুলো কলম কিনল? ওকে, তাহলে আমরা ধরে নিতে পারি যে সে কলম কিনল এক্সটি। তাহলে আমরা লিখব যে ধরি কলম কিনল কতটি, এখানে হচ্ছে এক্সটি আমরা বলতে পারি। এবার আসেন, তাহলে 240 টাকায় কলম কিনেছে, তাহলে প্রতিটি কলমের দাম কত? প্রতিটি কলমের দাম, তাহলে মোট তো 240 টাকার কলম কিনেছে, তাই না? তাহলে কলম যেহেতু এক্সটা কিনেছে, তাহলে 240কে আমি যদি এক্স দ্বারা ভাগ করি, তাহলে এত টাকা হচ্ছে প্রত্যেকটা কলমের দাম। এবার আসেন, সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, আচ্ছা একটি কলম বেশি পেলে কলম সংখ্যা কি হবে? কলম সংখ্যা হবে আমাদের এক্স প্লাস 1টি, এতটি। তাহলে একটি কলম বেশি পেলে কলম সংখ্যা হবে এক্স প্লাস 1টি। এখন বলা হচ্ছে যে তাহলে তার প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। তাহলে একটা কলম বেশি পেলে এখন সুতরাং নতুনভাবে প্রতিটি কলমের দাম কত? প্রতিটি কলমের দাম হলো কত হবে? ওই 240-এর 40 থেকে এক্স প্লাস 1, মানে এটা দ্বারা 240কে এক্স প্লাস 1 দ্বারা ভাগ করতে হবে এত টাকা। আচ্ছা বলেন তো দেখি, এই টাকাটা বেশি নাকি এই টাকাটা বেশি? অবশ্যই এই টাকার ফিগারটা বেশি, কেননা এখানে কলম সংখ্যা কম, তাহলে দাম বেশি, আর এখানে কলম সংখ্যা বেশি, তার মানে দাম গড়ে কম পড়েছে। তাহলে আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করে ফেলবো এবার। তাহলে প্রশ্ন মতে 240 ভাগ এক্স, এটা হচ্ছে প্রত্যেকটা কলমের দাম, আগের দাম, আর এটা হচ্ছে 240 ভাগ এক্স প্লাস 1, এটা হচ্ছে প্রত্যেকটা কলমের পরের দাম। এই দুটোর পার্থক্য হচ্ছে কত টাকা? গড়ে 1 টাকা কম পড়তো, মানে 1 টাকা। এখন এটা ক্যালকুলেশন করে আপনি যদি এক্স এর মান বের করতে পারেন, তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে কলম সংখ্যা মানে সে কতগুলো কলম কিনেছিল, তাই না? তো এটা আমি একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে এই জায়গায় আমি একটু ক্যালকুলেশনটা করার চেষ্টা করছি। দেখেন, তাহলে এক্স আর হচ্ছে কত এখানে এক্স প্লাস 1, তাহলে বা আমাদের লসগু কি হবে? লসগু হবে কিন্তু এক্স ইন্টু এক্স প্লাস 1। তাহলে এটা দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে থাকবে কত? এটা দ্বারা এটাকে ভাগ করলে থাকে এক্স প্লাস 1, এক্স প্লাস 1 দ্বারা 240কে গুণ করলে 240x প্লাস 240, মাইনাস দিয়ে দিলাম। এখন এটা দ্বারা এটাকে ভাগ করলে শুধু এক্স থাকে, তাহলে মাইনাস 240x হবে এখানে, ইকুয়াল হবে 1। তাহলে মাইনাস 240 প্লাস 240 কাটা, তাহলে উপরে থাকলো 240, তার নিচে থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 1। এবার 1 দ্বারা যদি আমরা গুণ করি, আর গুণ, তাহলে এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল হচ্ছে 240। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 240 ইকুয়াল টু হচ্ছে 0। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমরা এবারে মিডল টার্ম করব। আমি আগেই বলেছি অঙ্কটা কিছুটা কঠিন রয়েছে, তো আপনাদের একটু শর্টকাট মেথড আমি শেখাই দিব এখন, যদিও পুরোপুরি শর্টকাট বলা চলে না সেটাকে, কেননা কিছু অঙ্কের শর্টকাট থাকেই না। তারপরেও পরীক্ষার হলে এমসিকিউ পরীক্ষায় তাড়াতাড়ি করার জন্য একটা প্রসেস আমি অবশ্যই বলে দেব আপনাদেরকে। তাহলে এটার মিডল টার্ম করব। তাহলে 240কে যদি আমি ভাঙি, তাহলে একটু দেখি, 12 দুগুণ 24, 0 2 6 দুগুণ 12, 60 2 30 দুগুণ 60 2 15 দুগুণ 30 3 3 5 15, তাহলে 3 5 15, 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16, হ্যাঁ 16 আর 15 গুণ করলে 240, 16 থেকে 15 বাদ দিলে 1 মিলে যাবে। দেখেন আমি কিন্তু মেলায় ফেলেছি। তাহলে বা 16x মাইনাস 15x, আর তারপরে কত? মাইনাস 240 ইকুয়াল টু 0। দেখেন 16 15 240, 16 থেকে 15 বাদ দিলে x মিলে গিয়েছে। তাহলে বা x কমন নিলে x প্লাস 16, আর মাইনাস 15 কমন নিলে x মাইনাস 16 হবে ইকুয়াল 0। তাহলে বা x মাইনাস 15 একটা, আর x প্লাস 16 একটা, নিঃসন্দেহে বোঝেন যে দুটোর মধ্যে একটা আর বাইরে যে দুটো আছে সেই দুটোকে একটাতে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি হয় x মাইনাস 15 ইকুয়াল টু 0, অথবা x প্লাস 16 ইকুয়াল টু 0।
তাহলে সুতরাং এক্স এর ভ্যালু হচ্ছে -15, এদিকে আসলে +15। এই 15 কিন্তু আমরা কলম সংখ্যা ধরেছি, আর সুতরাং এক্স ইকুয়াল টু -16। আচ্ছা বলেন তো দেখি, কলম সংখ্যা কোনো কিছু মানে যেটা বস্তুগত কোনো কিছু জিনিস, সেটা কি কখনো নেগেটিভ হতে পারে? পারে না, তাই এটা নট ইকুয়াল। তাই আমরা বলতে পারি এক্স এর ভ্যালু হচ্ছে 15 বা 15। এই যে দেখেন, ঘ নম্বর অপশনে কিন্তু আমাদের হচ্ছে সঠিক উত্তরটা রয়েছে। এবার আসেন আমরা এটা মুছে দিচ্ছি, এবার পরেরটাতে যাচ্ছি। সরি, আমি একটু শর্টকাট মেথড শেখাতে চেয়েছিলাম আপনাদেরকে, সেটা আমি একটু বলি। তো এই ধাঁচের অঙ্ক আপনি খেয়াল করবেন যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটার আপনাকে লসাগু করতে হবে শুরুতে। তাহলে 240কে আপনি, যেহেতু এখানে বলা হচ্ছে যে ওই টাকায় একটি কলম বেশি পেত যদি প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো, তার মানে একদিকে 1 কম একদিকে 1 বেশি, এরকম আপনারা যদি চিন্তা করে জিনিসটাকে মিডল টার্ম করতে পারেন তাহলে কত হবে বলেন তো দেখি। 240কে যে আমি যেভাবে মিডল টার্ম করলাম, 120, 2 দ্বারা দিলে 60, 2 দ্বারা দিলে 30, 3 দ্বারা দিলে 3 10 30, আবার যদি আমি 2 দ্বারা দিই 5 2 10, আপনি মিডল টার্ম কত হবে? 3 5 15, আর 2 2 4, 4 2 8, 8 2 16। তাহলে 16 আর 15 যদি আপনি এভাবে বের করতে পারেন, একদিকে 1 বেশি একদিকে 1 কম, তাহলে বুঝতে পারবেন যে 15 হচ্ছে আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন 15, একটা রয়েছে 6, একটা 7, একটা 5 আর একটা 15, তাহলে বুঝতেই পারছেন যে 15 হবে আমাদের সঠিক উত্তর। তো এভাবে আপনি হচ্ছে অঙ্কটা শর্টকাট মেথডেও করতে পারেন, তবে ডিটেলস মেথড যেটা আমি করালাম একটু আগে, সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে আপনাকে শিখতে হবে। এবার আসেন আমরা 16 নম্বরে যাচ্ছি। বলা হচ্ছে 1.1% এর গড় কত হবে? আচ্ছা, 1 মানে কি? 10 ভাগের 1 ভাগ, আর 1% মানে কি? 100 ভাগের 1 ভাগ। এদের গড়, তার মানে দুটো যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে এখানে যা আসবে সেটাই অ্যান্সার। তাহলে নিচে 2, উপরে 100 আর 10 এর লসাগু হচ্ছে 100, 10 10 100, তাহলে উপরে 10 যোগ 1, তাহলে কত হবে? উপরে 11, তার নিচে 100, গুণ চিহ্ন দিলাম, 2 এর নিচে 1 আছে, 1 উপরে গেল, 2 নিচে আসলো, তাহলে কত হবে? উপরে থাকবে 11 আর নিচে 100 দুগুণ কত? 200। তাহলে এবার আমরা 200 দ্বারা 11কে ভাগ করব। তাহলে দশমিক দিয়ে শূন্য নিলাম, ভাগ যায় না, এখানে একটা শূন্য দিয়ে আর একটা শূন্য নিলাম, তাহলে ভাগ যাচ্ছে এবার। তাহলে কত বাদ যাবে? 5 দুগুণ 10, তার মানে 1000 হয়ে যাচ্ছে, থাকলো 1। তাহলে দশমিকের জন্য একটা শূন্য নিলাম, তাই নয় কি? তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে দশমিকের পর 2 ঘর এসেছে, আর না করলেও চলে। 0.025 হবে না, 0.05, এই যে এটাই রাইট। দেখি আমরা একটু ভালো করে, 0.5, এখানে 0.5 আছে এবং আমরা দেখতে পাচ্ছি এটা তো হবেই না, কিন্তু এইটার এটার মধ্যে একটু কনফিউশন লেগেছে, কারণ হচ্ছে এখানে কিন্তু আমাদের হচ্ছে দুটোতেই 0.5 আছে, তার মানে আরো 1 ঘর করতে হবে। তাহলে আমরা করব কি? আমরা হচ্ছে এখানে যেহেতু 100 থাকতেছে, দেখেন এখানে 0 0 0 0 আর 1 100 থাকতেছে, দশমিকের জন্য একটা শূন্য নেওয়াই যায়, আবার 5 দুগুণ 10, তার মানে 5 দ্বারা 200 গুণ করলে 1000 মিলে গিয়েছে। তাহলে 0.55 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবং এই অঙ্কটা, এই অপশন দুটো এত ক্লোজ যেটা কিন্তু ভুল হতে পারে। আমি কিন্তু ভুলবশত এটাতে টিক দিয়ে দিয়েছিলাম, তো আপনাদের কিন্তু ভুল হতেই পারে, অস্বাভাবিক কিছু না, পরীক্ষার হল বলে কথা, ঠিক আছে? এই জন্য আপনাদের একটু ভালোভাবে মনোযোগ দিতে হবে অপশনগুলোর দিকে। যেহেতু অঙ্কটা সহজ, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু ভালো করে যাচাই বাছাই করে, যেহেতু 3 সংখ্যাও আছে, এখানে দেখেন 2 সংখ্যা আছে এটা আর এটা, 3 সংখ্যা আছে এটা আর এটা, এই জন্য আপনাদের 3 ঘর পর্যন্ত দশমিকের পর মান বের করতে হবে, দেন সঠিক উত্তর চুজ করতে হবে। এবার আমরা 17 নম্বরে যাচ্ছি। পিতা ও পুত্রের বয়সের গড় 45 বছর, আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 36 বছর, পুত্রের বয়স কত? তো দেখেন পিতা ও পুত্রের বয়সের গড় 45, তার মানে 2 জন, পিতা 1 জন পুত্র 1 জন, তাহলে এদের বয়সের সমষ্টি কত? পিতা পুত্র মিলে 45 দুগুণ 90 বছর। আবার পিতা মাতা ও পুত্র এই 3 জনের গড় 36, তাহলে 36কে যদি আমি 3 দ্বারা গুণ করি, 3 6 18 8, হাতে 1, 3 3 9 আর 1 10, তাহলে 108 3 জনের। বলা হচ্ছে পুত্রের বয়স কত? আচ্ছা, তাহলে মাতা ইনক্লুড হওয়ার পর খেয়াল করে দেখেন, পিতা মাতা পুত্র 3 জন ইনক্লুড হওয়ার পর যদি 108 হয়, আর যদি পিতা ও পুত্রের বয়সের গড় যদি 45 হয়, তাহলে বলেছে কার বয়স কত? বলেন তো দেখি, পুত্রের বয়স কত? তাহলে পুত্রের বয়স কত আমরা যদি বের করতে চাই, তাহলে আমাদের 108 থেকে যদি আমরা 90 বাদ দিয়ে দেই, তাহলে 8 আর 1 18 থাকে, তাহলে 18 হচ্ছে আমাদের সঠিক উত্তর। কিন্তু আমার মনে হচ্ছে অঙ্কটাতে কোথাও কোনো একটা প্রবলেম হচ্ছে, মানে অঙ্কটা পড়ে আমার কেন জানি একটু খাপছাড়া লাগতেছে। আচ্ছা, আমি একটু দেখি তো কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা, টাইপিং মিস্টেক হয়েছে কিনা, আমি একটু মনোযোগ দিয়ে দেখি। দেখেন পিতা এবং পুত্র 2 জন মিলে 45, এখানে পুত্র উপস্থিত থাকার ফলে হয়েছে 45, মানে 45, তার মানে গড়ে 90।
আবার বলেছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 36, তাহলে 3 জনে 3 36-এ 3 × 90 318, রাইট 108। আচ্ছা, এখানে পিতা পুত্র যেহেতু 90, তাহলে এখানে চাইতে পারতো যে মাতার বয়স কত, তখন কিন্তু আমাদের হচ্ছে পিতা পুত্র এখান থেকে 90 মাইনাস করে মাতার বয়সটা বের হতো, কিন্তু যেহেতু এখানে বলেছে পুত্রের বয়স কত, সেক্ষেত্রে কিন্তু আমাদের অঙ্কটা ঝামেলা। তো আমরা যদি পুত্রের বয়সটা 18 বের করতে চাই, তাহলে কিন্তু পিতা ও মাতার বয়স এখানে দিতে হবে। এখানে বলতে হবে, এই অঙ্কটাতে এভাবে বলতে হবে, পুত্রবাদ পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 36 বছর, পুত্রের বয়স কত। এইবার ঠিক আছে, হ্যাঁ, আমি কিন্তু এই অঙ্কটার পুত্র এই জিনিসটা কেটে দিয়ে পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, এটাই কিন্তু সামঞ্জস্যপূর্ণ, কেননা পিতা মাতা মিলে 90 বছর, দেন হচ্ছে পুত্র 18 বছর, এটা হতে পারে, না হলে কিন্তু একটু অস্বাভাবিক চলে আসতেছে, মানে বাস্তবতা বিবর্জিত হয়ে যাচ্ছে। তাহলে আমি একটু কারেকশন করে দিলাম, এখানে 18 বছর পুত্রের বয়স, সেটা হচ্ছে যদি এখানে পিতা ও মাতার বয়সের গড় 90 হয়, মানে 45 হয় এবং সমষ্টি 90 হয়, আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 36, তার মানে এদের সমষ্টি 108 থেকে 90 বাদ দিলে 18 বছর থাকবে পুত্রের বয়স। ওকে, এবার আমরা পরেরটাতে যাব। কি বলা হচ্ছে, মার্চ মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় 0.65 সেন্টিমিটার ছিল, ওই মাসের বৃষ্টিপাতের পরিমাণ কত? আচ্ছা বলেন তো, মার্চ মাস কত দিনে হয়? মার্চ মাস কিন্তু হয় আমাদের জানুয়ারি হচ্ছে 31-এ, ফেব্রুয়ারি তো কখনো 28-এ হয়, আবার কখনো 29-এ হয়, আর মার্চ হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কিন্তু আবার 31-এ হয়। তাহলে 31 দ্বারা আমাদের 0.65-কে গুণ করতে হবে। তাহলে যেহেতু 0.65, তাহলে 2 ঘর পর দশমিক, আমাদের গুণ করলে কত হবে? 5 × 5 আর 3 × 5 = 15, 1 ঘর ক্রস, 6 × 1 = 6, 3 × 6 = 18, তাহলে 5 দিলাম, 5 × 6 = 11, 1 হাতে কত? 1, 18 × 9 = 10, 0 হাতে 1, 1 × 2। তাহলে যেহেতু 2 ঘর পর দশমিক ছিল, তাই 2 ঘর পর আমরা দশমিক দিয়ে দিব, ডান দিক থেকে 2 ঘর পর দশমিক, 20.15। কোথায় রয়েছে? ক নম্বর অপশনে রয়েছে। জাস্ট এটা জানতে হবে যে মার্চ মাস 31 দিনে হয়। ঠিক আছে, এবার দেখেন 19 নম্বর অঙ্কটা। কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে 82, 85 ও 92, চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার প্রাপ্ত নম্বরের গড় 87 হয়? তাহলে প্রত্যেকটা অঙ্কই কিন্তু চাকরির পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে, বিধায় আমি আলোচনায় রেখেছি। তাহলে কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে একটাতে সে 82 পেয়েছে, একটাতে 85 পেয়েছে, আর একটাতে 92 পেয়েছে। এবার বলা হচ্ছে চতুর্থ পরীক্ষায় কত নম্বর? ধরে নিলাম চতুর্থ পরীক্ষায় তাকে x নম্বর পেতে হবে যেন তার গড় নম্বর 87 হয়। আচ্ছা বলেন তো, এই 4টা জিনিস যোগ করে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে গড় 87 হবে কিনা? এটা কিন্তু সরাসরি আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করে ফেললাম। আমরা ধরে নিয়েছি যে চতুর্থ পরীক্ষায় তাকে x নম্বর পেতে হবে। এখন x এর মান যা হবে সেটাই কাঙ্ক্ষিত উত্তর। তাহলে 2, 5 2 7, 7 2 9, 9 দিলাম, 9 8 8 9 17, 17 আর 8 18 19 20 21 22 23 24 25, তাহলে 25 দিলাম, যোগ x ভাগ কত 4 ইকুয়াল কত 87, নিচে 1, তাহলে এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে বা 1 দ্বারা এটাকে গুণ করলে 259 যোগ x ইকুয়াল 4 7 28, 8 হাতে কত 2, 4 8 32 33 34 348 হয়ে যাচ্ছে। তাহলে বা x ইকুয়াল টু 348 মাইনাস 259, তাহলে ইকুয়াল 9 আছে, 18 মিলাতে 9, হাতে কত? হাতে হচ্ছে 1, 5 আর 1 6, 6 আছে, 14 মিলাতে 8, আর 2 আর 1 3, 3 3 মিলে গেল 0, তাহলে 89 বা 89 নম্বর পেতে হবে। দেখেন আমাদের এখানে কিন্তু ঘ নম্বর অপশনে সঠিক উত্তরটা রয়েছে 89। এবার আমরা 20 নম্বরে চলে যাচ্ছি। 20 নম্বর অঙ্কটা আমি আপনাদের করে দিব না, কেননা এই একটা অঙ্কই আমি আপনাদের HW দিচ্ছি। আপনারা অনেকেই এই অঙ্কটা করতে পারেন এবং অ্যান্সার সহ অনেকেরই মুখস্থ। তো অবশ্যই এই অঙ্কটার অ্যান্সার আপনারা যারা একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন, এই অঙ্কটা করে অ্যান্সারটা আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে 20 নম্বর অঙ্কের উত্তরটা কত হবে। তো ধন্যবাদ সবাইকে, আজকের আলোচনাটা এই পর্যন্ত রাখছি। দেখা হবে পরের আলোচনায়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।